আচ্ছা, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে হোমিও ফিলোজফি। তা হোমিও ফিলোজফিতে যে আলোচনাটা করব সেটা হচ্ছে আমরা বর্তমান যুগে যেটা দেখতে পাই সেটা হচ্ছে হোমিওপ্যাথি ফার্মেসিতে ব্যাপকভাবে পেটেন্ট টনিক এ সমস্ত বিক্রি হয় বিভিন্ন ধরনের। আবার আরও কিছু যেটা হচ্ছে সেটা হচ্ছে জার্মান থেকে কিছু ওই সংমিশ্রণের ওষুধ, অনেকগুলো পটেন্টাইজ মেডিসিনে একসঙ্গে মিক্সচার করে সেটাকে পেটেন্ট আকারে বিভিন্ন রোগের জন্য বিভিন্ন নাম্বারে কিছু তা এগুলো হোমিওপ্যাথি শাস্ত্রে অনুমোদন করে কিনা, এবং আমরা বহু আগের কথা জানি। ধরুন আজ থেকে প্রায় 50 বছর আগে আমি তখন হোমিওপ্যাথি মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্র। তা আমাদের কলেজটা ছিল বউবাজার। শিয়ালদা স্টেশন থেকে হেঁটে যাতায়াত করতাম, আর যাতায়াতের পথে অনেক হোমিওপ্যাথি ওষুধের দোকান দেখতাম। তা সবার যেমন একটু ইচ্ছে থাকে যে একটু পড়াশোনা করার পরে আর কিছু না হোক আত্মীয় স্বজন বা পরিবারের কারো চিকিৎসা করা, সেরকম একটা টেন্ডেন্সি সবারই থাকে, আমারও ছিল। তা আমিও কিছু কিছু ওষুধ কিনতাম। আমার যাতায়াতের পথে হ্যানিম্যান পাবলিশিং কোম্পানি ছিল, এমবার্সের যে দোকান ছিল, এই সমস্ত দোকানগুলো করত। এবং সেই পথে আমরা একটা দোকানে প্রচন্ড ভিড় দেখতাম। সেটা হচ্ছে হোমিওপ্যাথিক ইনজেকশন। তা আমি তখন হোমিওপ্যাথি অর্গানন অফ মেডিসিন সেইভাবে আয়ত্ত হয়নি, হোমিওপ্যাথির সম্বন্ধে আমার কোনো জ্ঞান ধারণা ছিল না। তা আমিও এই ব্যাপক চাহিদা দেখে আমিও কিছু হোমিওপ্যাথিক ইনজেকশন কিনেছি। পরবর্তীকালে যখন আমি অর্গানন অফ মেডিসিন তা নিয়ে একটু গভীরে গেলাম, তখন সেটা বুঝলাম যে এই যে ইনজেকশনগুলো, ইট ইজ নাথিং টু কিল দ্য ইলিটারেট পারসন অ্যান্ড আর্ন মানি। অর্থাৎ নির্বোধ কিছু লোকদের ঠকানোর জন্য এবং পয়সা রোজগারের একটা পথ। সেই সময় ব্যাপকভাবে বিভিন্ন পত্র পত্রিকায় ওই ইনজেকশন নিয়ে নানা রকম প্রচার চলত। তা সেই প্রচারে পরবর্তীকালে আমরা যেটা জেনেছি, যেই ভদ্রলোক ওই ইনজেকশনগুলো তৈরি করতেন তিনি কোনো কোয়ালিফাইড হোমিওপ্যাথ না। তিনি ওই সময় কিছু ওই জাল সার্টিফিকেট পাওয়া যেত কিনতে, অথবা আরেকটা ব্যাপার হচ্ছে যে সমস্ত রেজিস্টার্ড ডাক্তাররা ধরুন বয়সজনিত কারণে বা কোনো অসুখ হওয়ার ফলে তারা মারা গেছেন, তাদের রেজিস্টার্ড নাম্বারটা রয়ে গেছে। এবার কিছু কাউন্সিলের, হোমিওপ্যাথিক কাউন্সিলের কিছু অসৎ আধিকারিকরা টাকার বিনিময়ে তাদের কাছে সেই সমস্ত সার্টিফিকেটগুলো বিক্রি করবে। তা সেরকম একটি সার্টিফিকেট কিনে ভদ্রলোক হোমিওপ্যাথিক প্র্যাকটিস করছে। কিসের প্র্যাকটিস? সেটা হচ্ছে তিনি ওষুধ প্রস্তুত করছেন ইনজেকশন। তাহলে এই ইনজেকশন তিনি
পেটেন্ট আকারে বিক্রি করছেন, আর বিভিন্ন পত্রপত্রিকায় তিনি বিজ্ঞাপন দিচ্ছেন, এবং চটকদার সেই বিজ্ঞাপন, যেমন তিনি বিজ্ঞাপনে বলছেন যে অনেক ডাক্তাররা কিন্তু অ্যালোপ্যাথিক ডাক্তাররা হোমিওপ্যাথিক ইঞ্জেকশন নাম দিয়ে তারা ইঞ্জেকশন দিচ্ছে। তা এই হোমিওপ্যাথিক ইঞ্জেকশনটা শুধুমাত্র আমাদের দোকানে পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যাবে না। তা কিছু মানুষ প্রলুব্ধ হয় যারা হোমিওপ্যাথি সম্বন্ধে, অর্গান অফ মেডিসিন সম্বন্ধে অজ্ঞ, তারা প্রভাবিত হয়ে তারা সে সমস্ত ইঞ্জেকশন ব্যবহার করা শুরু করবে। তা এবং পরবর্তীকালে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটা আপনারাও দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে হোমিওপ্যাথিক দোকানে দেখবেন প্রচুর পেটেন্ট ওষুধ বিক্রি হয়। আপনি যদি চেম্বার করেন, আপনি যদি প্র্যাকটিস করেন, আপনার কাছে রিপ্রেজেন্টেটিভ যাবে, গিয়ে তারা আপনাকে বলবে যে পেটেন্ট ওষুধে আমরা এত %, কোথাও 40%, কোথাও 60% এই সমস্ত কমিশন দেবে। তা কমিশনের লোভে অনেক ডাক্তারবাবুরা তারা সেগুলো ব্যবহার করছেন। তা এখন ব্যাপারটা হচ্ছে কারা কারা ব্যবহার করে। আমাদের যে অবজারভেশন, সেই অবজারভেশনটা হচ্ছে হোমিওপ্যাথি শাস্ত্রটা হচ্ছে খুব কঠিন সাবজেক্ট, বিশেষ করে হোমিও ফিলোসফি, হোমিও অর্গান অফ মেডিসিন, এই সাবজেক্টগুলো খুব কঠিন। একমাত্র ধর্মপ্রাণ মানুষ ছাড়া, নিষ্ঠাবান মানুষ ছাড়া এটা আয়ত্ত করতে পারে না। হোমিওপ্যাথি আয়ত্ত করতে গেলে তাকে নিষ্ঠাবান হতে হবে, তার মধ্যে পবিত্রতা থাকতে হবে, গভীর মনোযোগ থাকতে হবে, তবেই সে হোমিওপ্যাথি শিখতে পারবে। আমাদের হোমিওপ্যাথ যে মনীষীরা, তারা কিন্তু একটা কথা বলে গেছেন, those who does not believe the God, they cannot be হোমিওপ্যাথ। হোমিওপ্যাথ আধ্যাত্মিক জগতের একটা শাস্ত্র। হোমিওপ্যাথি হচ্ছে আধ্যাত্মিক জগতের একটি শাস্ত্র। সেই শাস্ত্রটা অনুধাবন করতে গেলে তাকে গভীর মনোযোগ দিতে হবে, নিষ্ঠাবান হতে হবে। সাধু সন্ন্যাসীরা যেমন তপস্যা করে, ধ্যান করে, হোমিওপ্যাথিটার ক্ষেত্র সেই ধ্যান, সেই গভীরতা, সেই মনের একাগ্রতা থাকতে হবে, তবেই হোমিওপ্যাথি আয়ত্ত করা যাবে। এবার আমরা অর্গান অফ মেডিসিনের প্রথম যে মর্মবাণী, সেটা বলা হচ্ছে যে মিশন অফ দ্য ফিজিশিয়ান। আমরা মিশন অফ দ্য ফিজিশিয়ান বলতে শুধু হোমিওপ্যাথ না, সমস্ত চিকিৎসকদের কথা বলা হয়েছে। মিশন অফ দ্য ফিজিশিয়ান, তার কি মিশন? তার মিশনটা হচ্ছে স্বাস্থ্য পুনরুদ্ধার করা। প্রথম শর্ত হচ্ছে রোগীর স্বাস্থ্য পুনরুদ্ধার করা, অর্থাৎ মায়োজম মুক্ত করা, দেহের রোগ নিরাময় করে দেহীকে সুস্থ রাখা। এটা হচ্ছে চিকিৎসকের একমাত্র কর্তব্য। only mission, the physician only mission is restore the sick to cure. তা আমরা হোমিওপ্যাথি শিক্ষা লাভ করে বা যে কোনো চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করে আমাদের মিশনটা কি হয়ে যায়? হাউ টু আর্ন মানি। আমাদের তখন কিন্তু সেই উদ্দেশ্যটা থাকে না যে আমার যে মিশন, আমি যে
অর্গান অফ মেডিসিনের যে প্রথম সূত্র যেটা পড়েছিলাম সেটা ছিল যে মিশন অফ দ্য ফিজিশিয়ান বলতে অর্থাৎ রোগীর রোগ আরোগ্য করে তার স্বাস্থ্যে পুনরুদ্ধার করা। আর বাস্তব জীবনে আমরা চেম্বার করার পর আমাদের মিশনটা হয়ে যায় হাউ টু আর্ন মানি, কি করে নাম যশ হবে, কি করে বেশি রোজগার করা যাবে, কি করে রুগীদের ঠকানো যাবে। সেই জন্য যদি দরকার হয় তারা অসৎ পথ নিতে পিছপা হয় না। তা কারা করে এটা? এটা করে যাদের ওই ধরো বড় বড় ডিগ্রি নিয়েছে, হোমিওপ্যাথি যে সমস্ত বড় বড় ডিগ্রি নিয়েছে, আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আমি জানি, আমার এক আত্মীয় আছে, সে ডিএসএমএস পাস করে টোটালি অ্যালোপ্যাথি প্র্যাকটিস করে, সে হোমিওপ্যাথির ধার ধারে না। আমি যেখানে থাকি সেখানে এক ভদ্রলোক ছিল আমার সমবয়সী, তা আমার বাড়ির ঠিক উল্টো দিকে, ভদ্রলোক মারা গেছেন। তা আমি ওই 40-50 বছর আগে দেখতাম যে তার ওখানে রুগী গিজ করে। এইবার পরবর্তীকালে যেটা দেখা গেল, তার মানে এই মারা যাওয়ার কিছু 2-1 বছর আগে দেখেছি তার চেম্বারে একটা মাসি পর্যন্ত বসতেন। তা তিনি কি করতেন? তিনি করতেন ওই অ্যালোপ্যাথিক ট্যাবলেট গুঁড়ো করে সুগার অফ মিল্কের সঙ্গে মিশিয়ে রুগীকে দিতেন। তা অ্যালোপ্যাথিক যেরকম কাজ হয় সেরকম কাজ হতো, তুরন্ত কাজ হতো, জ্বর কমে যেত, হঠাৎ করে প্রচন্ড পেট ব্যথা কমে যেত। তা এখন পরবর্তীকালে যখন রুগীরা বুঝতে পারলো যে হোমিওপ্যাথিক ওষুধ মিষ্টি লাগে, তা ওনার ওষুধ তেতো লাগে কেন? পরবর্তীকালে তারা আবিষ্কার করলো যে উনি অ্যালোপ্যাথিক ট্যাবলেট গুঁড়ো করে দেয়, যার ফলে তারা রুগীরা ঠিক করলো যে আমি যদি অ্যালোপ্যাথি ওষুধই খাবো তবে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে কেন যাব? তার আস্তে আস্তে তার রুগী কমে গেল। তা এই যে পেটেন্ট যারা ব্যবহার করে, টনিক ফনিক যারা ব্যবহার করে, বিভিন্ন স্পেসিফিক ওষুধ যারা ব্যবহার করে, দুটো শ্রেণীর মানুষ এটা করে। একটা শ্রেণীর মানুষ হচ্ছে তারা মানে ডাক্তার হতে চায়, হোমিওপ্যাথি ডাক্তার হতে চায়, কিন্তু হোমিওপ্যাথি ডাক্তার হতে গেলে যে অধ্যাবসায় দরকার, যে মনোযোগ দরকার, সেই মনোযোগে তার অভাব। তার নিরেট মাথা সেই সমস্ত উপলব্ধি করতে পারে না। সুতরাং সে খুঁজে বেড়ায় যে কি করে বেশি পয়সা আয় করা যায়, কি করে বেশি চমক দেওয়া যায়। অর্থাৎ তখন সে বাধ্য হয় প্যালিয়েশন ট্রিটমেন্ট করার জন্য। প্যালিয়েশন ট্রিটমেন্ট করতে গেলে যে যেভাবে পারে সেইভাবে করে। কেউ 8-10টা মাদার টিনচার মিশে ওষুধ দেয়, কেউ আবার আরো উন্নত মানের, তারা ওই পোটেন্টাইজ মেডিসিনও একসঙ্গে মিশিয়ে ব্যবহার করে। এবার কথা হচ্ছে এই যে চিকিৎসা পদ্ধতি, এটা কি হোমিওপ্যাথি শাস্ত্র অনুমোদন করে? আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে পদ্ধতিটা আমরা ব্যবহার করতে দেখি, তা এই পদ্ধতিটা কি হোমিওপ্যাথি শাস্ত্র অনুমোদন করে? হোমিওপ্যাথির মূল নীতিটা কি? 3টে স্তম্ভের উপরে হোমিওপ্যাথি দাঁড়িয়ে আছে। 3টে স্তম্ভ অনেক, আমরা অর্গান অফ মেডিসিনে অনেক অ্যাফোরিজম আছে। সবচেয়ে বড় যে জিনিসটা, 3টে স্তম্ভ, একটা হচ্ছে
সদৃশ বিধান, যেটা আমরা বলি সমলক্ষণ, অর্থাৎ সমলক্ষণ দেখে ওষুধ প্রয়োগ করতে হবে। 2 নম্বর হচ্ছে একটি মাত্র ওষুধ দিতে হবে, সিঙ্গেল মেডিসিন। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে মিনিমাম ডোজ, সূক্ষ্ম মাত্রায় ওষুধ দিতে হবে। তা এই তিনটে যেখানে মানা হয় না, যে নীতি মানা হয় না, তাকে আমরা হোমিওপ্যাথি বলতে, হোমিওপ্যাথ চিকিৎসক বলতে পারি না। সেটা আর যাই হোক, দে আর নট হোমিওপ্যাথ। এই তিনটি ব্যতীত আরো অনেক সূত্র আছে আমরা জানি অর্গাননে, কিন্তু এটাই হচ্ছে হ্যানিম্যানের অর্গানন মেডিসিনের মূল স্তম্ভ। তাহলে এই অর্গানন বই পড়ে আমরা জানতে পারি কিভাবে হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ করতে হয়। এই গ্রন্থে হোমিওপ্যাথি সম্বন্ধে যাবতীয় তত্ত্ব এবং সূত্র আকারে ধারাবাহিকভাবে দেখা আছে। কি নিয়ম এবং কি প্রকারে ওষুধ, হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করতে হবে সে বিষয়ে বিশদ বর্ণনা দেওয়া আছে। তা রুগীকে কোনো প্রকার যাতনা না দিয়ে আমরা যেটা অর্গানন মেডিসিনে যেটা করেছি, তা সেখানে দ্বিতীয় সূত্রে বলা হয়েছে মোস্ট হার্মলেস পদ্ধতিতে ওষুধটা দিতে হবে, মোস্ট হার্মলেস। আর কি সেটার একটা ওষুধ দেওয়ার একটা নীতি থাকবে। আর কি, আর হচ্ছে তার বোধগম্য যে বিষয়টা, সেটা বোধগম্য হতে হবে। তাহলে আমরা যে ওষুধ প্রয়োগ করি সেটা ক্ষতি না হয় এইভাবে আমাদের ওষুধ দিতে হবে। তা এখন এই যে ওষুধগুলোর কথা আমরা বলছি, যে ইনজেকশন, পেটেন্ট ইনজেকশন এখন খুব একটা প্রচলন নেই, এটা ব্যান্ড হয়ে গেছে। আমি যে গল্পটা বলেছি সেটা হচ্ছে আজ থেকে 50-60 বছর আগেকার কথা। তা পরবর্তীকালে সেই চালাকিটাও ধরা পড়ে যায়, ফলে ওটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। কিন্তু এখন ব্যাপকভাবে যে ওষুধগুলো চলছে সেটা হচ্ছে নাম্বার দেওয়া ওষুধ। জার্মান কোম্পানি এবং মানুষের মধ্যে একটা, বিদেশির প্রতি আমাদের ভারতবর্ষের মানুষের একটা টেন্ডেন্সি আছে, বিদেশি ওষুধ, বিদেশি দ্রব্য হলে সেটা স্ট্যান্ডার্ড ভালো হয়। যেহেতু জার্মান কথাটা দেখা আছে, অর্থাৎ সেটা খুব ভালো জিনিস। যারা নতুন হোমিওপ্যাথি শিখছে তারা দেখছে যে অত পড়াশোনায় কি দরকার, অত এভলিউশন করা দরকার, অত কেস টেকিং করা কি দরকার। আমার সহজ সরল পথ আছে, আমেশার জন্য এত নম্বর ওষুধ, ডায়রিয়ার জন্য এত নম্বর ওষুধ, গল ব্লাডার স্টোনের জন্য এত নম্বর ওষুধ, আবার ওই বাতের জন্য এত নম্বর ওষুধ। কত সহজ সরল ভাবে দেওয়া আছে। তাহলে আমরা যে ওষুধগুলোর নাম করলাম, এই পেটেন্ট, টনিক, ইনজেকশন, এইগুলো কি হোমিওপ্যাথি শাস্ত্র অনুমোদন করে? তাহলে হোমিওপ্যাথি শাস্ত্রে যেটা বলা হয়েছে, যে ওষুধগুলো মানে হেলদি হিউম্যান বিং এর উপরে প্রুভিং করা হয়েছে সেই ওষুধগুলো অনুমোদন করা হবে। এবার এই সমস্ত তথাকথিত ভণ্ড হোমিওপ্যাথরা কি করেন, তারা বলেন যে সমস্ত বিজ্ঞানের উন্নতি হয়েছে, ডেভেলপ হয়েছে, হোমিওপ্যাথি শাস্ত্রেরও ডেভেলপ হচ্ছে। তা আমার একটা প্রশ্ন, এই প্রশ্নটা হচ্ছে, হোমিওপ্যাথি হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। তার থিওরিটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। যেটা ইউনিভার্সাল ট্রুথ
তার কি কোনো পরিবর্তন হয়? তার উন্নতিও হয় না, অবনতিও হয় না। যেটা চিরন্তন সত্য, সে তার উন্নতিও হয় না, অবনতিও হয় না। আপনার মাধ্যাকর্ষণ শক্তির জন্য উপরের কোনো বস্তু আমরা উপর দিকে ছুঁড়ে মারলে নিচের দিকে নেমে আসে, এইটা চিরন্তন সত্য। এই মাধ্যাকর্ষণ শক্তি এটা 1000 বছর আগেও ছিল, 1000 বছর এখনো আছে, 1000 বছর পরেও তাই হবে। এটা হচ্ছে বিজ্ঞান, ইউনিভার্সাল ট্রুথ। এর কোনো উন্নতিও নেই, অবনতিও নেই। সূর্য পূর্ব দিকে উদয় হয়, পশ্চিম দিকে অস্ত যায়। আমার জন্মের 1000 বছর আগেও সূর্য পূর্ব দিকে উদয় হতো, পশ্চিম দিকে অস্ত যেত। এটা ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ যেগুলো, সেগুলো উন্নতি হয় না, অবনতিও হয় না। উন্নতি অবনতি কোনগুলো হয়? উন্নতি অবনতি হয় অ্যালোপ্যাথ চিকিৎসায়। 10 বছর 50 বছর আগে যে ওষুধটা ব্যাপকভাবে প্রয়োগ হতো, সেটা আস্তে আস্তে ব্যান্ড হয়ে গেল, সেটা আর কাজ করছে না। আমরা এক সময় আমাদের বয়স যখন ছোট ছিল, তখন আমরা জানতাম পেনিসিলিন বলে একটা ওষুধ ছিল। সেই ওষুধটা সর্বরোগহরক। সব রোগের ক্ষেত্রে পেনিসিলিন ইঞ্জেকশন দেওয়া হতো। গনোরিয়াতে পেনিসিলিন দেওয়া হতো, সিফিলিসে পেনিসিলিন দেওয়া হতো, চুলকানি পাঁচটাতে পেনিসিলিন দেওয়া হতো। আপনারা কি সেই পেনিসিলিনের নাম এখন আর শুনতে পান? কোনো ফার্মেসি থেকে কেউ পেনিসিলিন ইঞ্জেকশন বা মলম কেউ কিনতে আসে? কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন ব্যাপকভাবে বিক্রি হতো। তাহলে এই যে মানে কমপ্লিট হয়নি যে শাস্ত্র, তার গবেষণা চলে, তার উন্নতি অবনতির প্রশ্ন থাকে। হোমিওপ্যাথি হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। আজ থেকে 250 বছর আগে হ্যানিম্যান যে প্রুভিংটা করেছেন, ধরুন যে ওষুধগুলো প্রুভিং করেছেন, সেই ওষুধের যে লক্ষণ তখন যেরকম ছিল এখনো তাই, আগামী 1000 বছর পরেও সেই লক্ষণই থাকবে। এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। এর পরিবর্তন হবে না। তাহলে হোমিওপ্যাথিক গবেষণা বলতে কি বোঝায়? হোমিওপ্যাথিক গবেষণা বলতে এই কথা বোঝায় না যে মানে অশাস্ত্রীয় অর্গানকে বাদ দিয়ে যে চিকিৎসাটা, সেটা মানে হোমিওপ্যাথি শাস্ত্রের উন্নতি, এটা তো বলা যায় না। তা আমরা উন্নতি কোনটা বলবো? হোমিওপ্যাথিতে উন্নতি হয়েছে, নিঃসন্দেহে উন্নতি হয়েছে। হ্যানিম্যানের আমলে হ্যানিম্যান সাহেব মাত্র 27টা ওষুধ প্রুভিং করে গিয়েছিল। আজকে হোমিওপ্যাথিক ওষুধের সংখ্যা 7000-এর উপরে। তাহলে হোমিওপ্যাথিতে গবেষণা হয়েছে, হোমিওপ্যাথির উন্নতি হয়েছে, আরো হবে। যেমন আমরা অ্যাকোনাইট, বেলেডোনা, ব্রাইনিয়া, অ্যাকোনাইট থেকে জিঙ্কা পর্যন্ত এই ওষুধগুলোর নাম জানতাম। এখন আমরা কলকাতার কিছু প্রথিতযশা কিছু চিকিৎসক, যেমন মহেন্দ্রলাল সরকার বা এই সমস্ত যে সমস্ত নিম্নলিক ঘটক, এদের আমলে কিছু ড্রাগ প্রুভিং হয়েছে। ড্রাগ প্রুভিং ক্যালকাটার বিভিন্ন হোমিওপ্যাথিক কলেজে এখনো কিছু ড্রাগ প্রুভিং হয় তাদের তত্ত্বাবধানে, এবং সেই ড্রাগ প্রুভিংগুলো, এইটা হচ্ছে উন্নতি। যে ওষুধগুলো ড্রাগ প্রুভিংয়ের যে রিপোর্টগুলো পাওয়া গেছে, সেটাও হচ্ছে উন্নতি। অর্থাৎ উন্নতি যেটা হয়েছে হোমিওপ্যাথির যে গবেষণা হয়েছে, সেটা হচ্ছে ড্রাগ প্রুভিং এর গবেষণা। যে ওষুধটা হ্যানিম্যানের আমলে যে স্টক যেটা ছিল, সেটা ছিল মাত্র 27টা মেডিসিন। এখন সারা বিশ্বে হোমিওপ্যাথিক ওষুধের সংখ্যা হচ্ছে প্রায় 7000-এর কাছাকাছি। তাহলে উন্নতি অবশ্যই হয়েছে।
উন্নতি হয়েছে কেন্টের আমলে, উন্নতি হয়েছে বরিকের আমলে, উন্নতি হয়েছে লিবিয়া আমলে, উন্নতি হয়েছে হ্যারিংটনের মাধ্যমে। আমরা বিভিন্ন মনীষীদের মাধ্যমে হোমিওপ্যাথির উন্নতি যা হয়েছে, কিন্তু হোমিওপ্যাথির যে মূল নীতি সেখান থেকে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ যেই তিনটে স্তম্ভের উপরে দাঁড়িয়ে হোমিওপ্যাথি, সেই তিনটে স্তম্ভের কিন্তু কোনো পরিবর্তন হয়নি বা উন্নতি অবনতি কোনোটাই হয়নি। অর্থাৎ হোমিওপ্যাথি শাস্ত্রটা যেটা তিনটে স্তম্ভ বললাম, সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে সদৃশ বিধান, যেটা অর্থাৎ সম সময়তে সিমিলাস ক্রিয়েন্টা বা ডিজিজ কিউর দ্য ডিজিজ, তার পরিবর্তন হয়নি। আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা সিঙ্গেল মেডিসিন, তারও কোনো পরিবর্তন হয়নি। আর তৃতীয় যেটা হচ্ছে মিনিমাম ডোজ। এবার হচ্ছে যে এই সমস্ত ওষুধগুলো, হোমিওপ্যাথি যে সমস্ত ওষুধগুলো, সেগুলো কিন্তু কাজ করে কোন স্টেজে, কোন স্তরে কাজ করে। অর্থাৎ যেটা আমরা বলছি ডাইনামিক স্টেজে। ডাইনামিক স্টেজ মানে হচ্ছে সূক্ষ্ম স্তরে, সূক্ষ্ম স্তরে এর হোমিওপ্যাথি ওষুধ কাজ করে। আর আমরা অর্গানন অফ মেডিসিন থেকে যেটা জেনেছি, সেটা হচ্ছে রোগ যেটা হয় সেটাও কিন্তু সূক্ষ্ম স্তরে, তারও একটা ডাইনামিক পাওয়ার আছে, রোগেরও একটা ডাইনামিক পাওয়ার আছে। তাহলে এই যে ইনজেকশন বা পেটেন্ট টনিক, মাদার টিনচার, এগুলো কি ডাইনামিক মেডিসিন? এগুলো তো ডাইনামিক মেডিসিন না। হোমিওপ্যাথিক ওষুধ যেগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে মিনিমাম ডোজে দেওয়া হয়, এবং সেই মেডিসিনটা হচ্ছে ডাইনামিক মেডিসিন। এই ডাইনামিক মেডিসিন এবং সূক্ষ্ম মাত্রা, ডাইনামিক মেডিসিন সূক্ষ্ম মাত্রা, আর ইনজেকশন পেটেন্ট টনিক যেগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু হচ্ছে স্থূল মাত্রা। তাহলে স্থূল মাত্রা কারা ব্যবহার করে? অহোমিওপ্যাথ যারা, তারা ব্যবহার করে। স্থূল মাত্রায় ওষুধ ব্যবহার করে। ক্রুড মেডিসিন কারা ব্যবহার করে? যারা ডিসিমিলার পদ্ধতিতে চিকিৎসা করে, তারা ব্যবহার করে। তাহলে পেটেন্ট টনিক, ইনজেকশন এগুলো কখনই হোমিওপ্যাথিক শাস্ত্র অনুমোদন করে না। দ্বিতীয় হচ্ছে যে ইনজেকশন যেটা, তাহলে ইনজেকশন পুশ করতে হয় নিডলের মধ্যে দিয়ে। সেখানে পেশেন্টকে তার ইনজেকশন দেওয়ার সময় সে একটু কষ্ট পায়, তাহলে হার্মলেস অবস্থাটা হলো না, অর্গাননকে ফলো করলো না। সেখানে তার ওই ইনজেকশন দেওয়ার ফলে তার কিছু প্রতিক্রিয়া দেখা গেল। তার সেখানে স্কিন পাঞ্চার হওয়ার ফলে সেখানে ইরিটেশন বা ইনফ্লামেশন, জ্বর, এই সমস্ত বিষয়গুলো হতে পারে। তা সেখানেও কিন্তু অর্গাননের নীতিকে ফলো করা হলো না। তাহলে যেখানে যেই ওষুধগুলো, সোজা বাংলা কথায় বলা যায়, যে ওষুধগুলো অর্গাননকে ফলো করে না বা অর্গানন অনুমোদন করে না, সেটাকে আমরা হোমিওপ্যাথি বলতে পারি। তাহলে সুতরাং এই সমস্ত যেটা আগেও বললাম যে এইগুলো কারা করে? যাদের মাথাটা নিজের, যারা গভীর অনুধাবন করতে চায় না বা পারে না, তারা এই কাজটি করে। এবার হচ্ছে এই কাজ করে দুই ধরনের মানুষ। এক ধরনের মানুষ হচ্ছে যে হোমিওপ্যাথির যে শিখতে গেলে যে স্থিতি, যে মনোযোগ,
যে ধৈর্য থাকা দরকার তার অভাব। আরেকটা শ্রেণীর মানুষ আছে, তারা জানে এগুলো করতে হয়, বেশি পড়াশোনা করতে হবে, অর্গাননকে ফলো করতে হবে, তবু তারা কিন্তু এই অহোমিওপ্যাথিক চিকিৎসাগুলো করে। আপনারা দেখবেন বাজারে বহু কোয়ালিফাইড যারা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ থেকে পাস করে এসছে, তাদের ফার্মেসিতে দেখবেন তারা 3-4টে ওষুধ ব্যবহার করে। আমি নাম বলবো না, কলকাতায় একজন কথিত যথা চিকিৎসক, তার গোটা ফ্যামিলিটা হচ্ছে হোমিওপ্যাথির ডাক্তার, মানে তার বাড়িটা হচ্ছে হোমিওপ্যাথির একটা কারখানা। তা সেই বাড়ির হাজার হাজার রুগী হয়। আমি একবার গিয়েছিলাম তার বাড়িতে, মানে অন্য একটা কাজে গিয়ে সে বাড়ির সামনে দিয়ে যাওয়াটা একটু ভিতরে গিয়ে দেখলাম, একটা হাসপাতালে যেরকম লোকের লাইন দিয়ে থাকে সেইভাবে লাইন দিয়ে আছে, 4-4টে থেকে লাইন দেয়। কিন্তু তার প্রেসক্রিপশন যদি আপনারা দেখে থাকেন, এবং ভদ্রলোক বোধহয় এখন 3,000 টাকা ফি নেয়, তার প্রেসক্রিপশন দেখলে দেখবেন যে কোনো প্রেসক্রিপশনে 15 থেকে 20টার কমে কোনো মানে ওষুধ লেখা নেই। হোমিওপ্যাথি, তার কিন্তু হোমিওপ্যাথির ডিগ্রি আছে, তিনি কিন্তু হোমিওপ্যাথি কোয়ালিফাইড ডক্টর, এবং সেই সার্টিফিকেটটা কেনা সার্টিফিকেট না, পরীক্ষায় পাস করে সে সার্টিফিকেটটা নিয়েছে, তবু সে, এদেরকে বলা হয় জ্ঞান পাপী। তা জ্ঞান পাপী যারা, তাদের কোনোদিন সংশোধন হবে না। হাজার চেষ্টা করলেও কুকুরের লেজ যেমন জীবনে কেউ সোজা করতে পারেনি, তেমনি এই সমস্ত জ্ঞান পাপী ডাক্তারদের, হোমিওপ্যাথদের, তাদের নীতি থেকে সরে আসার কোনো উপায় নেই। এবার হচ্ছে দুটো শ্রেণী বলেছিলাম। একটা শ্রেণী হচ্ছে তাদের নিজের মাথা, তারা, তাদের ধৈর্য নেই, গভীর মনোযোগ নেই, তারা কিছু শিখতে চায় না বা শিখতে পারে না, তাদের স্বল্প জ্ঞানের জন্য, অর্থাৎ গভীর জ্ঞানের অভাবের জন্য। তাদের কিন্তু সংশোধন করা যায়, তখন তারা যদি বুঝতে পারে যে আমার এই পদ্ধতিটা ঠিক হচ্ছে না, তাহলে সে কিন্তু চেষ্টা করবে প্রকৃত হোমিওপ্যাথি শেখার চেষ্টা করবে। এখন আমাদের দুর্ভাগ্য যে আমরা এত কিছু বলার পরেও আমাদের বহু স্টুডেন্ট আছে যারা কিন্তু এখনো হোমিওপ্যাথিটা শিখে উঠতে পারেনি, প্রকৃত হোমিওপ্যাথিটা শিখে উঠতে পারেনি। আপনারা বোধহয় জানেন, আজ থেকে 45 বছর আগে 4 বছরের একটা বায়োকেমিক কোর্সের কলেজ আমি করেছিলাম, প্রতিষ্ঠা করেছিলাম। তার অনেকগুলো ব্রাঞ্চ ছিল সারা পশ্চিমবঙ্গ জুড়ে। সেখান থেকে প্রচুর ছেলে মেয়ে পাস করে তারা ভালো প্র্যাকটিস করছে, তাদের ভালো রোজগার হচ্ছে, কিন্তু ব্যক্তিগতভাবে আমার আশেপাশে যারা আছে তাদেরকে যেটা আমি দেখেছি, তারাও কিন্তু হোমিওপ্যাথিটা শিখতে পারেনি। তাদের একটি মটো, অর্থাৎ অর্গাননের যে কথাটা বলা হয়েছে, যে চিকিৎসকের একমাত্র উদ্দেশ্য হচ্ছে রোগ নিরাময় করে, নির্মলভাবে নিরাময় করা যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য থেকে সে বিকৃত হয়ে তাদের একটাই উদ্দেশ্য এখন হাউ আর্ন টু মানি, যে এনি হাউ, যে কোনো পদ্ধতিতে কিছু রোজগার করা। কিন্তু যারা পিওরলি হোমিওপ্যাথি প্র্যাকটিস করছে, অর্গাননকে ফলো করে, হোমিওপ্যাথি ফিলোসফি, ক্রনিক ডিজিজকে আয়ত্ত করে যারা চিকিৎসা করছে, আর্থিকভাবে তারাও কিন্তু কম লাভবান নয়। আমি উদাহরণ হিসেবে বলছি, ধরুন একটা পেটেন ওষুধের দাম হচ্ছে 100 টাকা। 100 টাকা যদি হয়, তারা ওই ওষুধ কোম্পানি আপনাকে দেবে, কোনো কোনো ওষুধ কোম্পানি 60%ও দেয়, 60% দেয়, তবে ওষুধটা বিক্রি করলে তার লাভ হচ্ছে 60 টাকা। কিন্তু আপনি যখন
এক পুড়িয়া ওষুধ দিয়ে কোনো রুগীকে আর সঙ্গে ফাইটান দিয়ে আপনি যখন রুগীকে ওষুধ দেবেন, আপনার খরচ কত হলো? আপনাকে তো ওই ওষুধটা 40 টাকা দিয়ে কিনতে হয়েছিল, 60 টাকা লাভ হয়েছে, কিন্তু 40 টাকা দিয়ে কিনতে হয়েছে। কিন্তু আপনি যখন সিঙ্গেল ডোজ দেবেন তখন আপনার কত খরচ? আর আপনি 2-3 ঘন্টা ধরে তার কাছে কেস হিস্ট্রি নেবেন, তবে রুগীলিপি তৈরি করতে যে সময়টা দেবেন সেই সময়ের একটা মূল্য আছে। সুতরাং আপনাকে উইদাউট ফিতে আপনার পক্ষে রুগী দেখা সম্ভব না। তাহলে আপনাকে একটা মিনিমাম ফি নিতে হবে। যে 2 ঘন্টা পরিশ্রম করবেন, যে পরিশ্রমের জন্য আপনাকে 2 ঘন্টা পরিশ্রমের জন্য একটা ফি নিতে হবে। তা আমার যারা ক্লাসমেট ছিল, আমি জানি, ব্যক্তিগতভাবে জানি, অনেকে 1000 টাকা ফি নেবে। তাহলে 1000 টাকা না হোক 500 টাকা ফি নেবে, যেটা আমি 500 টাকা ফি নেব। তাহলে আমার খরচ হলো কি? একটা প্যাড খরচ হলো, আর 2টো পুড়িয়া ওষুধ দিলাম, সেই সঙ্গে কিছু ফাইটাম দিলাম। বেনিফিটটা কে বেশি? আর্থিক লাভবান কে বেশি? যারা পেটেন্ট বিক্রি করলো তাদের বেনিফিট হলো, না যারা ওই ডাইনামিক মেডিসিন দিয়ে চিকিৎসা করে তাদের বেশি প্রফিট হলো? সুতরাং আমি কেন অসৎ কাজটা করব? আর এই অসৎ কাজটা তারাই করে যাদের মানে ধর্মজ্ঞান, ঈশ্বর চিন্তা নেই, তারাই এটা করে। যাদের মধ্যে ঈশ্বর চিন্তা আছে, যাদের মধ্যে ধর্মজ্ঞান আছে, তারাই কিন্তু সঠিকভাবে হোমিওপ্যাথি প্র্যাকটিস করতে পারবে, হোমিওপ্যাথি শিখতে পারবে। সুতরাং এটা প্রথমে বলেছিলাম, those who does not believe the God, they cannot be homeopathy. হোমিওপ্যাথি শিখতে গেলে ওই একটা অদৃশ্য শক্তি ঈশ্বর, সেই ঈশ্বরের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, সেই ঈশ্বরের প্রতি ভক্তি রাখতে হবে, এবং মনোযোগ সহকারে হোমিওপ্যাথি সাধনা করতে। আমি পড়াশোনার কথা বলছি না, আমি অধ্যয়ন করার কথা বলছি না, হোমিওপ্যাথি সাধনা করতে হবে।